প্রদর্শক ইসমানী মির্জা বসু বারাতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি নির্বাচনের রোডম্যাপ নিয়ে। প্রদর্শক, আপনারা দেখেছেন যে জাতীয় নির্বাচনের যে ঘোষণাটি মাননীয় প্রধান উপদেষ্টার পরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপের যে আয়োজন, সে আয়োজনে তারা বলছেন যে পরবর্তী সপ্তাহে অর্থাৎ যত দ্রুতই সম্ভব তারা রোডম্যাপ ঘোষণা করবেন। আমরা নির্বাচনের রোডম্যাপে কথা বলবার জন্য আমাদের সাথে অনুষ্ঠানের অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয় বিতার্কিক জনাব ফজলে হুদা বাবুলকে, এবং একই সাথে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মাহুল আলম রয়েছেন আমাদের সাথে। আমি মিস্টার বাবুল আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, এবং সেটি নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনে একটা ধোঁয়াশা ছিল এবং সেই ধোঁয়াশাটা কাটা শুরু হয়েছে, এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আয়োজনে সেই প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন তাদের নানা রকম কর্মমুখী কার্যকলাপ শুরু করেছে। আমরা দেখেছি যে 40,000 বডি ক্যামেরা কেনার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। নির্বাচন কমিশন তাদের ক্ষমতা বৃদ্ধির কথা বলা হয়েছে, যে আসনে নির্বাচনে কোনো অনিয়ম হবে সেটি বাতিল করার কথা বলা হচ্ছে, না ভোটের বিধানের কথা বলা হচ্ছে। আবার অন্যদিকে যেটি হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে না, সেগুলো অনেক কিছু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দেখছি যে তারা তাদের কথা বলছেন এবং সেগুলিকে তারা নির্বাচন আয়োজনকে সুষ্ঠু সুন্দর করার চেষ্টা করছেন। কিন্তু এখন যে প্রশ্ন হচ্ছে যে প্রধান যে স্টেক হোল্ডার, আমরা যদি বিএনপি ধরি, জামায়াত ধরি, রাজনৈতিক একটা নতুন জোট, ছাত্রদের জোট, সেইটা যদি এনসিপি ধরি, তাদের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত নানা বিষয়ে বোঝাপড়ার কিছুটা ঘাটতি রয়েছে। বিশেষ করে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কিনা, না কিনা সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, তারপর জুলাই সনদ, এই সকল বিষয়গুলো কিন্তু এখনও পর্যন্ত সুরাহা হয়নি। তো সে অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে, আপনার সার্বিক বিশ্লেষণে নির্বাচন নিয়ে, নির্বাচন রোডম্যাপ নিয়ে আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ কিরণ ভাই। এটিএন বাংলার দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। আমার সহ আলোচক জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ভাইকেও শুভেচ্ছা। কিরণ ভাই ঠিকই বলেছেন যে সরকার এখন নির্বাচনের দিকে, এবং নির্বাচন কমিশন তার যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। আমরা জানতে পেরেছি হয়তো এই সপ্তাহের মধ্যেই হয়তো পুরো দিনক্ষণ, যেটাকে আমরা রোডম্যাপ বলছি, সেটাও হয়তো দিবেন। সরকার সেভাবেই এগুচ্ছে। আপনার দ্বিতীয় পার্ট যেটা ছিল সেটা হচ্ছে যে জামায়াত ইসলাম, এনসিপি, তাদের বিভিন্ন দাবি দেওয়া, জুলাই সনদের সাথে বিভিন্ন রকমের মতানৈক্য, এই নিয়ে যখন কথা হচ্ছে তখন এসব কথা তো কিরণ ভাই থাকবেই। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব এজেন্ডা থাকে, নিজস্ব তাদের আপনার উদ্দেশ্য থাকে, তাদের নিজস্ব জনগণের জন্য তাদের বিভিন্ন দলের উদ্দেশ্য থাকে, তাদের দল কিভাবে তারা দল পরিচালনা করবে, তারা ক্ষমতায় আসলে কি করবে। তো একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের একমত হবার তো এখানে অপশন নেই। এবং এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন রাজনৈতিক দল, বহুদলীয় বহু দলের বহু মত, এর মাঝে যখন জনগণ একটা মতকে চয়েস করে নিবে বা জনগণ যে মতামত দিবেন, সেটাকেই আমরা মনে করি যে রাষ্ট্রের মতামত, এবং রাষ্ট্রের মালিকানাই হচ্ছে জনগণের কাছে। এবং আমার মনে হয়েছে যে বিভিন্ন দলের দাবি দেওয়া বিভিন্ন রকম থাকতেই পারে, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন থেকে দায়িত্ব নিয়েছেন, উনি বাংলাদেশের একটা গর্ব, চেষ্টা করেছেন সবাইকে নিয়ে যাতে আমরা একটা ভালো দিকে যাই। সে কারণে আপনি যেটা বলেছেন যে জুলাই সনদ এবং সংস্কার নিয়ে দীর্ঘদিন বিভিন্ন মিটিং হয়েছে, বিভিন্ন দলের মতামত এসেছে। বিএনপিও অধিকাংশ ক্ষেত্রে একমত হওয়ার পরেও কয়েকটা ক্ষেত্রে যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ, যেখানে বিচার কাঠামোর ভবিষ্যৎ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কিছু বিষয় নিয়ে বিএনপি তার মতামত, যেটাকে আমরা বলতে পারি নোট অফ ডিসেন্ট, দিয়েছেন। তারপর যে আমরা একটা জুলাই ঘোষণাপত্র আমরা রেডি করেছি, এরপরের যে কথাটা সেটা হচ্ছে জুলাই সনদের কথা। আসলে কিরণ ভাই, এই যে আপনি যদি বলেন যে জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, আর সংস্কার বলেন, আসলে মোরলেস সব কিছু একসাথেই। এখন যে কথাটা আসতেছে, যেসব সংস্কার নিয়ে কথা আছে, যেমন একটা কথা হচ্ছে যে দলের প্রধান
এবং সরকারের প্রধান এক হতে পারবে না। দেখুন, একটা দল তার ম্যানিফেস্টো নিয়ে যখন জনগণের কাছে যায়, সেই দলটিকে যখন জনগণ পছন্দ করে নেয়, তখন এটা একটা দলের কিন্তু সিদ্ধান্ত, সেই দলের থেকে কাকে প্রধানমন্ত্রী মনোনয়ন করা হবে, এবং এইটাই কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া। এবং এক্ষেত্রে আমরা যদি ভারতের কথা চিন্তা করি, ভারতে আপনি জানেন যে একসময় মনমোহন সিং কিন্তু দলের বাইরে থেকে আসলেন। সেখানে সোনিয়া গান্ধীর কিন্তু একটা জাতীয়তা নিয়ে যখন প্রশ্ন আসে, তখন সোনিয়া গান্ধী কিন্তু দল চালিয়েছেন, কিন্তু সরকার চালিয়েছেন মনমোহন সিং। আমার ওই সময়টাই ভারতে আমি আমার কর্মের জন্য দিল্লিতে পোস্টিং ছিল, তাই আমি দেখেছি যে তারা দল পরিচালনা করতে এবং দেশ পরিচালনা করতে কেউ কেউ কাঠপুতলা বলে, মানে লোকাল ভাষায় হিন্দিতে বলতো কাঠপুতলা প্রধানমন্ত্রী। তো আমাদের তো মনমোহনের মতো অত যোগ্য মানুষও নেই, তারপরেও যদি আমরা দলের বাইরে কাউকে দিই, বাংলাদেশের যে রাজনৈতিক পরিকাঠামো, রাজনীতিবিদদের যে অভিজ্ঞতা, আমার মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, এবং একটা কান্ট্রির মানে খুবই অচল অবস্থা থেকে কি করে রেস্কিউ করা হয় একটা কান্ট্রিকে, এটা বিএনপি কিন্তু বারবার দেখিয়েছে। আপনি যদি 75-এ পট পরিবর্তনের কথা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে কিন্তু কৃষি ফলন মাত্র 2 বছরে দ্বিগুণ করলেন, এমনকি কিছু কৃষি পণ্য কিন্তু উনি রপ্তানিও করেছেন। আপনি জানেন সেই সময়ের রাজনৈতিক ডামাডোল এবং সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন গোলযোগ, সেই সময়ে দেশের পররাষ্ট্রনীতি, বিভিন্ন দেশের বাংলাদেশকে তখন স্বাধীনতায় সমর্থন দেয়া, অনেক কিছু বিষয় ছিল, পররাষ্ট্রনীতি থেকে শুরু করে কৃষক নীতি পর্যন্ত, কিন্তু সমস্ত কিছু কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেস্কিউ করেছেন কান্ট্রিকে। একটা তলেবাহীন ঝুরি থেকে একটা উন্নত আধুনিক বাংলাদেশের উনি ভিত দিয়ে গেছেন। আপনি যদি 90-এর কথা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা, স্বৈরাচার এরশাদ যখন 90-এ আসলেন, আপনি জানেন সে সময় দীর্ঘদিনের সামরিক শাসন, দেশের আপনি অর্থ ব্যবস্থা বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, দুর্নীতি বলেন, এবং সেখানে সিভিল ব্যুরোক্র্যাট এবং মিলিটারি ব্যুরোক্র্যাটদের আধিপত্য বলেন রাজনীতিতে। এবং সেই সময়টায় আপনি যদি জানেন ব্যাংকিং ব্যবস্থাও কিন্তু, যেমন শিল্প ঋণ সংস্থা এবং শিল্প ব্যাংক সেই সময় প্রায় ধ্বংসের পথে, পরবর্তীতে এটা ধ্বংসই হয়ে গেছে। তো এরকম একটা ব্যবস্থাপনা থেকে কিন্তু যখন আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ চালিয়েছেন, তখন আবারও কিন্তু দেশকে একটা রাইট ট্র্যাকে নিয়ে এসেছেন। তো কাজে আমার মনে হয়েছে যে বিএনপির সে অভিজ্ঞতাটা আছে, বিএনপি কি করে তাদেরকে, দেশকে সঠিক উপায়ে নিতে হয় সেটা বিএনপি ভালো জানেন। আর সেই ক্ষমতার বাইরেও যদি এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, তাহলে কি বিএনপি ক্ষমতা যাচ্ছে বলে আপনি ধরে নিচ্ছেন? আমি ধরে নিচ্ছি না, কারণ বিএনপি বিশ্বাস করে জনগণের মতকে। এখানে বহুমত থাকবে, জনগণ যাকে বিশ্বাস করবে, যাকে। তো এই কারণে বিএনপির কথাটা এই কারণেই নিয়ে আসলাম যে একটা দলই জানে যে দেশটাকে পরিচালনার জন্য তার দলের পক্ষ থেকে কে যোগ্য। এই জন্যই বলছি যে আমরা কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছি। দেখুন, আমরা যদি ক্ষমতার জন্যই শুধু রাজনীতি করতাম, তাহলে আপনি দেখেন 2001 সালে কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান কিন্তু উনি এমপি হন নাই, মন্ত্রীও হন নাই, উনি চাইলে হইতে পারতেন, উনি কিন্তু রাজনীতিটা করেছেন। আপনি দেখেন এই এনসিপি যে কথাটা বলেন যে তারেক রহমানকে তারা প্রস্তাব দিয়েছিলেন, তারেক রহমান কিন্তু বলেছেন যে আপনারা একটা 3 মাসের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার করেন, সেখানে তারা নির্বাচন দিয়ে চলে যায়। কিন্তু এনসিপি কিন্তু এই সরকারের ব্যবস্থা করেছে, আমরা মেনে নিয়েছি, কারণ দেশের প্রয়োজনে বিএনপি যে কোনো স্যাক্রিফাইস করতে প্রস্তুত। এবং সে কারণেই আমরা বলছি যে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছি আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকেই দিয়েছি, এবং আমরা বুঝি যে এই পয়েন্টগুলো রাষ্ট্রের জন্য কত প্রয়োজন। আপনারা একটা কথা প্রায়শই শুনে থাকবেন, গণপরিষদ। দেখুন, গণপরিষদ একটা দেশে কখন হয়? জনগণ ভোট দেয় এটার পক্ষে ওটার পক্ষে। তো আপনি যদি সংবিধান, গণপরিষদ হয় কখন? একটা বিপ্লবী সরকার চলে যাওয়ার পর আপনি যখন সেখানে আগের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন, ফেলে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করেন, তারপর গণপরিষদের বিষয় আসে। কিন্তু আমরা তো এটাকে বিপ্লবী সরকার বলছি না, আমরা তো প্রেসিডেন্টের আন্ডারে এবং একটা
পার্টিকুলার একটা সংবিধানের ধারার আন্ডারে বিচার বিভাগের মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার এনেছি। কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যখন এনেছি তখন তার বিপ্লবী সরকার হলো না। কাজে তখন কি গণপরিষদের প্রয়োজন আছে? আমি মনে করি না, আমার দলও মনে করে না। নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো। মিস্টার মাহবুল আলম শুনছিলেন এবং সেখানে জুলাই সনদের কথা বললো, গণপরিষদের কথা বললো। আমি এটা আসতে চাই যে পিআর পদ্ধতি যে নির্বাচনটি নিয়ে, সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশাটা কাটেনি। জামাত ইসলাম কিন্তু এই একই কথা তারা বলছেন। আপনি পিআর পদ্ধতি নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন, জুলাই সনদ, গণপরিষদ, যেগুলি জনাব ফজলে হুদা বাবুল বললেন, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ কিরণ ভাই, এটিএন বাংলাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল ভাই। যারা এখন দেখছেন লাইভে, পরে দেখবেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আলোচনা যেভাবে শুরু হয়েছিল সেটা হচ্ছে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে। আমি বলবো নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটেনি, এখনো স্পষ্টভাবে মানুষ সন্দিহান, এখনো তাদের মধ্যে সন্দেহ রয়েছে। কাটছে, কিন্তু আমি মনে করি এটা কাটবে না, কারণ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আরও বাড়ছে। এটার বাড়ার অন্যতম কারণ হচ্ছে সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাচ্ছে এবং বিএনপি প্রত্যাশা করছে রোডম্যাপ ঘোষণা করুক। আমরা প্রত্যাশা করছি সরকার নির্বাচনের সাথে সাথে বিচারও রোডম্যাপ ঘোষণা করুক, সেটা তো হচ্ছে না। আমরা প্রত্যাশা করছি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করুক, সেটা তো হচ্ছে না। কেবলমাত্র নির্বাচন নিয়েই কেন এত গুরুত্ব? আমরা বলি যে অবশ্যই নির্বাচনের গুরুত্ব রয়েছে। আমি গতবারও বলেছি, বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ অন্যান্য অধিকারের সাথে সাথে নির্বাচন, ভোট দেওয়ার অধিকারের জন্য লড়াই করেছে। মানুষ ভোট দিতে পারেনি, আমি নিজেও ভোট দিতে পারিনি। নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, একটি শক্তিশালী সরকার অবশ্যই গুরুত্বপূর্ণ, একটি শক্তিশালী সংসদ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটার আগে যে প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রয়োজন, একটি সুষ্ঠু স্বাধীন গণতান্ত্রিক নির্বাচন হওয়ার জন্য যে অ্যাপারেটাসগুলো জড়িত, রাষ্ট্রের যে অ্যাপারেটাসগুলো জড়িত, সেগুলোর সংস্কার অতীব প্রয়োজন। কারণ এই সংস্কার না হলে গত 17 বছরে যেভাবে এইগুলোকে দলীয়করণ করা হয়েছে, অ্যাপারেটাসগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেগুলোকে যদি রিপেয়ার না করা হয় তাহলে আপনি সুন্দর একটি নির্বাচন পাবেন না। সুতরাং সুন্দর নির্বাচনের জন্যই সংস্কারগুলো প্রয়োজন। কিন্তু আমরা দেখছি সরকারকে কেবলমাত্র নির্বাচন নিয়েই আশ্বস্ত করতে। আমরা দেখছি সরকারকে সংস্কার নিয়ে তেমন কোনো তাদের রোডম্যাপ নেই, তাদের স্পষ্ট কোনো ভিশন নেই, তাদের বিচার নিয়ে কোনো স্পষ্ট ভিশন নেই। আমরা অভূতপূর্বভাবে দেখলাম যে সরকার প্রধান গেলেন লন্ডনে, সেখানে গিয়ে তিনি তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং আনপ্রেসিডেন্টেড ওয়েতে তারেক রহমানের সাথে বৈঠক করার পরে, একটি দলীয় প্রধানের সাথে বৈঠক করার পরে জয়েন্ট স্টেটমেন্ট তারা দিলেন। সেদিন থেকেই মানুষ সন্দেহ করছে এই সরকার কি আসলে বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে নাকি লন্ডন থেকে পরিচালিত হচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার, একটি দেশের যে এখনো সরকার গঠন করেনি, একটি পার্টির সাথে কিভাবে জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে? এটা কি আরেকটা সমান্তরাল সরকার লন্ডনে রয়েছে নাকি? জনগণের কাছে এই প্রশ্ন রয়েছে। বাবুল ভাই বললেন যে 5 আগস্টের পরে যখন এনসিপির তৎকালীন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারেক রহমানের কাছে অ্যাপ্রোচ করেছেন যে একটি জাতীয় সরকার গঠন করা হোক, তখন নাকি তারেক রহমান, ওনার ভাষায়, উনি একটু আগেই বললেন, তখন তারেক রহমান নাকি বলেছেন যে একটি 3 মাসের একটি নির্বাচন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হোক, যেন তারা নির্বাচন দিয়ে চলে যাক। কিন্তু আমরা চাইনি, এই জন্য হচ্ছে বিএনপি মেনে নিয়েছে ফ্রম দ্য ডে ওয়ান। তাহলে তাদের কথা স্পষ্ট যে নির্বাচনই তাদের মুখ্য উদ্দেশ্য এবং সরকার সেই পথেই হাঁটছে। সরকারের কথা লোকজন বিশ্বাস করছে না বা সরকারের প্রতি লোকজন আশ্বস্ত নয়, এই কারণেই সরকারকে বারবার লোকজনকে বিশ্বাস করাতে হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আপনার প্রতি যদি আমার ফুল কনফিডেন্স থাকে তাহলে আপনি একটা কথা একবার বলেছেন, প্রধান উপদেষ্টা একটা কথা একবার বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এটা কিন্তু বারবার বিভিন্নভাবে জাস্টিফাই অথবা বারবার সলিডিফাই করার দরকার নেই, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, ওকে। কিন্তু প্রত্যেক দিন কেন ফ্রেশ সচিবকে বলতে হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি নাই সেটাকে নড়াতে পারে? রেজওয়ানা উপদেষ্টাকে কেন বলতে হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এনসিপির কথায় কিছু যায় আসে না? আরে ভাই, কার কথায় কিছু যায় আসে? তাহলে বিএনপির কথায় সব কিছু যায় আসে? এনসিপি নির্বাচন চাচ্ছে কি চাচ্ছে না, কখন চাচ্ছে, কিভাবে চাচ্ছে, সেটাতে কিছু যায় আসবে না। জামাত ইসলামী কিভাবে চাচ্ছে, তারা কি পিআর চাচ্ছে নাকি পিআর চাচ্ছে না, সনাতন ওয়েতে চাচ্ছে, তাতে কিছু যায় আসবে না। বিএনপি যেভাবে চাচ্ছে সেভাবেই হইতে হবে এবং সেভাবেই হাঁটছে। তাহলে আমরা একটা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছি। আমরা, আপনি যেভাবেই বলেন না কেন, এগুলো যে আয়োজন, যে নির্বাচন কমিশন এর কর্তৃত্ব বাড়ানো হচ্ছে, না ভোট চালু হচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বের নির্বাচন বিধান বাতিল, প্রয়োজন অনুযায়ী নির্বাচন স্থগিত এবং বাতিল করার সংশোধনী আনা হয়েছে,
স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ৮০,০০০-এর মতো সেনা মোতায়েন থাকবে, ওসিদেরকে লটারির মাধ্যমে বদলি করা হবে। এগুলো তো জাস্ট র্যাটরিক, কিন্তু অ্যাসেন্সটা কি? অ্যাসেন্সটা যেদিকে যাচ্ছে তা হচ্ছে একটা একতরফা নির্বাচন। একটা নির্বাচন হবে পাতানো আগে থেকেই। আমরা শুনতে পাই আজকাল আমাদেরকে ১৭ আসন দিচ্ছে, ৬ আসন দিচ্ছে, আমরা নাকি ৩০ আসনের জন্য নেগোসিয়েশন করছে এনসিপি। আর ভাই কার সাথে নেগোসিয়েশন করছি? তাহলে এটা ধরেই নেওয়া হচ্ছে আপার হ্যান্ডে বিএনপি আছে, বিএনপি হচ্ছে সবাইকে আসন দিবে। জামাত ইসলামীকে আসনের জন্য বিএনপির সাথে নেগোসিয়েশন করছে, সব দল বিএনপির সাথে নেগোসিয়েশন করছে আসনের জন্য। দ্যাট মিনস এটা কনক্লুশন আমরা চলে এসেছি যে বিএনপি একমাত্র মালিক, যে আসন দিবে সে কতটা আসন নিবে আর কাকে কতটা আসন দিবে অলরেডি ডিসাইডেড। তাহলে এটা কিসের জন্য নির্বাচন? নির্বাচন দেওয়ার দরকার নেই। ইউনূস সরকার বিএনপির কাছে বলুক তারেক রহমান দেশে আসুক, প্রটোকল দিয়ে, রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে তাকে গণভবন, না হয় নতুন যে প্রধানমন্ত্রীর জন্য যে ভবন হবে সেখানে নিয়ে আসা হোক। নির্বাচনের তো দরকার নেই। ২,০০০-এর ঊর্ধ্ব শহীদ, তাদের যে রক্ত দিয়েছে, ৩০,০০০-এর ঊর্ধ্ব যে আহত, তারা যে তাদের স্যাক্রিফাইস করেছে, এই স্যাক্রিফাইস কিসের জন্য? শুধু কেবল একটি নির্বাচনের জন্যই? এত হাজার মানুষ গুম হয়েছে গত ১৭ বছর, খুন হয়েছে, বিএনপি সহ প্রত্যেকটি দলের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে, আলেম ওলামা থেকে শুরু করে কৃষক, দিনমজুর সবাই স্যাক্রিফাইস করেছে। এখানে স্যাক্রিফাইসের একটা ক্লাইম্যাক্স ৫ই আগস্ট, জুলাই আগস্টের দীর্ঘ ৩৬ দিনের যে লড়াই, রক্তক্ষয়ী সংগ্রাম, সেই সংগ্রামকে কেবলমাত্র একটি নির্বাচনমুখী পথ, অভিযাত্রার দিকে পরিচালনা করা হচ্ছে ফ্রম ডে ওয়ান। আমরা তো মনে করি ৫ই আগস্টেই আমাদের ওই বিপ্লব চুরি হয়ে গিয়েছে। সাথে আপনি দেখবেন জুলাই যে সনদ হলো, প্রক্লেমেশন অফ জুলাই ঘোষণাপত্র, সেখানে ৭ নভেম্বরকে বলা হলো জুলাই বিপ্লব, সিপাহী জনতার বিপ্লব। অবশ্যই নো ডাউট সেখানে বিপ্লব হয়েছে, কিন্তু ২৪-এর এই ৫ই আগস্টের এটাকে বলা হলো অভ্যুত্থান, এবং অনেকের অভ্যুত্থান নিতেও মেনে নিতে কষ্ট হচ্ছে। ওয়াই? এটাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জের একটি আন্দোলন, এটাকে বলা হচ্ছে হাসিনার বিরোধী একটা লড়াই। তাহলে এনসিপি বা আপনি যেটা যাদের প্রতিনিধিত্ব করছেন, ওনারা কি চায়? নির্বাচনটাকে কিভাবে চায়? আমরা বলি, আমরা কালকেও স্পষ্ট করেছি, আমাদের নেতাকর্মীরা স্পষ্ট করেছে, নির্বাচন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ফেব্রুয়ারি অপেক্ষা করার দরকার নাই, আগামী ৯০ দিনের মধ্যে সরকার নির্বাচন দিক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেটা হতে হবে একটি জাতীয় পরিষদ, গণপরিষদ নির্বাচন। ভাই বললেন যে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নেই, কারণ যখন প্রয়োজন হয় একটি দেশের বিভিন্ন বিষয়ে, তখন লোকজন ভোট দিয়ে গণপরিষদ নির্বাচন করে একটি সংবিধান। আমরা ফ্রম ডে ওয়ান বলেছি এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। এই সংবিধান হচ্ছে সকল ফ্যাসিবাদের মূল জায়গা, এই সংবিধান হচ্ছে ফ্যাসিবাদের উত্থানের জায়গা, লালন স্থল, শক্তির জায়গা। সেই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি। আমরা চেয়েছি গণতান্ত্রিকভাবে সকল দল মত নির্বিশেষে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সুন্দর সংবিধান আমরা পাই। আমরা যদি চাইতাম তাহলে আমরা ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট পর্যন্ত দলগুলোর সাথে নেগোসিয়েশন না করে আমরা একতরফাভাবে সরকার গঠন করতে পারতাম। আমরা যে কোনোভাবে হোক একটা সরকার গঠন করে আমরা বলতাম যে এটা বিপ্লবী সরকার। তখন এই সিচুয়েশন ছিল আমাদের। মানে আমরা বলতে কি কারা? আমরা বলতে অভ্যুত্থানে যারা শক্তি ছিল সবার সাথে আমরা আলাপ আলোচনা করার দরকার ছিল। তো ছাত্র জনতা, সকল রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলও তো ছিল। তখন আমরা তো ড্রাইভিং ফোর্সে ছিলাম, আমরা তো ড্রাইভিং সিটে ছিলাম। এনসিপি নেতৃবৃন্দ, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দই তো তখন ড্রাইভিং ফোর্সে ছিল, তাই না? আমরা তো চেয়েছি না আমরা সবাইকে মিলে নিয়ে, বিএনপি একটি মেজর স্টেক হোল্ডার, তারা গত ১৭ বছর স্যাক্রিফাইস করেছে, তারা একটি গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে, জামাত ইসলামী অনেক বড় দল, তারাও তাদেরও স্যাক্রিফাইস করেছে। এছাড়া বাংলাদেশের প্রত্যেকটি দল যাদের জনসমর্থন 1%, যাদের জনসমর্থন 2%, আবার 30%, 40%, ডাজন্ট ম্যাটার, আমরা চেয়েছি সবাইকে নিয়ে একটি ইনক্লুসিভ সরকার গঠন করতে, একটা সুন্দর সূচনা করতে। কিন্তু সেটা তো আমাদেরকে করতে দেওয়া হয়নি, বরং আমাদেরকে বলা হয়েছে এমনভাবে, এবং একজন খুব স্পষ্টভাবে বলেছিলেন, লেট দিস গভর্নমেন্ট বি রোটেন, এই গভর্নমেন্টকে ফসতে দাও। এবং বলা হচ্ছে ছাত্রদেরকে ফসতে দাও, ছাত্রদের সাথে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। সরকারকে বিভিন্ন পর্যায়ে, লন্ডন সফরের আগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সরকারকে অসহযোগিতা করা হয়েছে। ছাত্রদের চরিত্র হননের জন্য এমন কোনো হেন প্রচেষ্টা নেই যা করা হয়নি।
সুতরাং ছাত্রদের বলতে তো আসলে সব ছাত্র বোঝায় না, মানে ছাত্রদের বলতে যারা যারা অনিয়মের সাথে জড়িত তাদের কথা তো, অনিয়মের সাথে জড়িত তো এরকম তো কিছু পাওয়া গেছে। অবশ্যই আমি সেটা দায় নিতে অবশ্যই প্রস্তুত রয়েছি। অনিয়ম অবশ্যই কি কি দায় আছে যেমন না, আপনি বলেন রিসেন্ট সময়ে যে সকল অভিযোগগুলো এসেছে, কোথাও কোথাও চাঁদাবাজির অভিযোগ এসেছে, সেগুলো তো স্পষ্ট প্রমাণিত, এবং সেগুলো যদি প্রমাণিত হয় সেটার দায় নিতে আমরা কুণ্ঠাবোধ করবো না, অবশ্যই আমরা সেটার দায় নিব। উল্লেখযোগ্য কোনটা কোনটা? এই যে যাই শোনা যাচ্ছে না কেন, আচ্ছা। কারণ আমরা মনে করি কি, আমরা মনে করি এটা হওয়াই কথা ছিল, এটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারণ আপনি দেখেন রাজনীতি তো তৈরি হয় একটি চর্চার মধ্যে দিয়ে, আপনার রাজনৈতিকতা তৈরি হয় দীর্ঘ সময় দিয়ে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। একটা দলের যে আদর্শ, সেই আদর্শকে লালন করে ধারণ করে মানুষ রাজনৈতিকতা তৈরি হয়, একটা পয়েন্টে গিয়ে পৌঁছে রাজনীতি ঠিক করে যে আমাদের পার্টির লাইন কি, আমরা কিসে বিশ্বাস করি, কোথায় আমরা যেতে চাই, কিভাবে যেতে চাই। তাহলে সব কিছু একটু সময়ের ব্যাপার। কিন্তু আমরা দেখেছি যে এই যে প্ল্যাটফর্ম অথবা আমাদের যে সংগঠন অথবা যা কিছু হোক না কেন, এখানে বিভিন্ন স্রোতের মানুষ এসে একত্রিত হয়েছে। সবার মন মানসিকতা, ধারণা, সবার দেশকে নিয়ে ভাবনা চিন্তা একরকম হতে পারে না। সুতরাং কেউ কেউ হয়তো এই লোভে পড়ে অথবা বিভিন্ন ধরনের অবস্থায় পড়ে অবশ্যই বিচ্যুত হয়েছে। সেটা যদি আমাদের দলের ব্যানারে থেকে কেউ করে, অবশ্যই সেটার দায় আমরা নিব এবং আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি, অবশ্যই আমরা নিয়েছিও। জি, নিশ্চয়ই সেটাই তো কাম্য, যে দলের ব্যানারে বা ভুল করেই হোক, যেটাই হোক, যদি কেউ অন্যায় করে সেটার ব্যবস্থা না হবে। আমরা একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আলোচনায় নির্বাচনের রোডম্যাপের ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে একটা বিরতিতে চাই। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় দল কৃষক দলের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক জাতীয় বিতার্কিক জনাব ফজলুল হুদা বাবুল, রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম। আমরা ইসমানী মির্জাপুর শুভরাত্রির একটি বিরতির পর আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। নির্বাচন রোড ম্যাপ নিয়ে কথা বলছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলুল হুদা বাবুল, জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম। বাবুল, আপনি শুনছিলেন যে মাহবুব আলম ভাই নির্বাচন এবং অন্যান্য সব কিছু মিলিয়ে নিয়ে একটা মতামত তিনি দিলেন। সে অবস্থায় বিচারের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, জুলাই সনদের কথা বলা হচ্ছে, এবং একটা কথা বলেন যে নির্বাচন হবে, কিন্তু জাতীয় নির্বাচনের প্রশ্নে খানিকটা তিনি একটু দ্বিমত পোষণ করলেন। এখন যে প্রশ্নটা দাঁড়াচ্ছে, আমরা বারবার বলবার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে এই যে আমরা যদি আওয়ামী লীগ বাদ দিলে বর্তমান যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে, তার মধ্যে বিএনপি, জামায়াত ইসলাম, নতুন যে জোট, নতুন শক্তি যেটি হচ্ছে এনসিপি, অন্যান্য বাম দলগুলো রয়েছে, ইসলামী শক্তিগুলো রয়েছে, এরা সবাই মিলেই তো কিন্তু এফএসএস বিরোধী আন্দোলনটা করেছে। এখন এই পর্যায়ে এসে যখন একটা গণতন্ত্রের পদযাত্রায় বাংলাদেশ যাচ্ছে, ঠিক সে সময় এই ধরনের মতবিরোধ, এই ধরনের আপনি যেটা বলছিলেন যে রাজনীতিতে এটা একটা বিউটি, যে ডেমোক্রেসির বিউটি হতেই পারে, কিন্তু এই মতবিরোধটাকে দূরত্বটাকে কমায় আনার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ কিরণ ভাই। আপনার প্রশ্ন একটু পরে আসি, তার আগে আমাদের সহ আলোচক মাহবুব আলম ভাই যেটা বলেছেন এনসিপি থেকে, খুবই ন্যাচারাল যে উনি ওনার দলীয় স্ট্যান্ড থেকেই কথা বলবেন। তারপরে ওনাকে অনুরোধ করব, উনি সর্বশেষ যে স্টেটমেন্টটা দিলেন, আমার মনে হয় ওনার ব্যক্তি স্টেটমেন্ট দিয়েছেন, এবং সেটা কিন্তু খুবই প্রণিধানযোগ্য। এত সুন্দর করে বললেন যে রাজনীতি ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে আসবে, আমরা শিখবো, আমরা চর্চা করব, খুব সুন্দর সুন্দর কথা উনি বলেছেন। স্বাগত আপনাকে। আসলে আপনার কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে প্রশাসনের কথা বলেছেন, এই প্রশাসন, আর ভাই প্রশাসন তো এনসিপির প্রশাসন, কারণ এনসিপি সচিবালয়ে বসে ডিসি কে কোথায় যাবেন ঠিক করেছেন। শুধু তাই না, সেই এনসিপির মানে আমরা বলি দরবেশ বাবা, তানভীর বাবা কিন্তু বসে এটা করেছেন, এটা কিন্তু একদম প্রমাণিত, এবং মেইন স্ট্রিম মিডিয়ায় এসেছেন। দেখুন, এই ডিসি আওয়ামী ডিসি হোক আর বিএনপি ডিসি হোক আর এনসিপি ডিসি হোক, যদি ইন্টেরিয়ম সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি যদি আমাদের আস্থা থাকে, যদি এনসিপির আস্থা থাকে মিনিমাম, কারণ এনসিপি তাকে নিয়ে এসেছেন, উনি নিজেই বলেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে এই ছাত্ররা, ওনার প্রতি যদি মিনিমাম ওনাদের মানে বিশ্বাস থেকে থাকে, আমি মনে করি এটা এক মাসের মধ্যে প্রশাসন হাসিনার কথা কেন শুনেছে? বিকজ হাসিনা ওয়াজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার। সো প্রধান নির্বাহী যখন আদেশ দিবে, তারা আদেশ ফলো করবে। এই ব্রিটিশ আমলারা কিন্তু এটাই শিখে এসেছে। এখন
তারা কি নৌকার স্লোগান দিচ্ছেন না তো। লতিফুর রহমান সরকারের কথা যদি আপনার মনে থাকে কিরণ ভাই, 96 মাত্র 3 মাসের মধ্যে উনি কিছুই করলেন না, শুধু ট্রান্সফার করে দিলেন ডিসি গুলোকে এবং প্রশাসনকে, পুলিশকে ওইভাবে সাজালেন। আমরা দেখেছি কিন্তু নিরপেক্ষ নির্বাচন, এবং আমরা কিন্তু শাহাবুদ্দিনের সময়ও তাই দেখেছি। এরশাদের সময়ের যে সচিবগুলো ছিল উনি কি সবাইকে বের করে দিলেন, না উনি নির্বাচনকালীন সরকারে এসে উনি প্রশাসনকে উনি সাজিয়ে নিলেন যাতে করে একটা নিরপেক্ষ নির্বাচন করা যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি জয়েন্ট স্টেটমেন্ট নিয়ে খুবই ওনার এনসিপির সমস্যা, এর আগেও কয়েকবার বলেছি। সেটা হচ্ছে যে দেখুন, যখন একটা বৃহৎ দলের প্রধান এবং রাষ্ট্রের নির্বাহী একটা মিটিং করেন, জয়েন্ট স্টেটমেন্ট প্রকাশ্যে দিবে, এটাই তো স্বাভাবিক। এখানে তো কোনো গোপনের কোনো বিষয় নাই তো, বরঞ্চ আমরা মনে করি গোপনে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে এনসিপির লোকেরাই দেখা করেন। আপনার মনে আছে এক সময় অধ্যাপক ইউনূস বললেন আমি পদত্যাগ করব, আমরা কিন্তু বিষয়টা জানতে পারলাম কার মাধ্যমে? এনসিপির প্রধানের মাধ্যমে, গণমাধ্যম জানতে পারলো। কাজে গোপন সম্পর্ক আমরা বিশ্বাস করি না। বিএনপির সবকিছুই প্রকাশ্য। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন। যখন বিএনপি বলেছেন শুরু থেকে আমরা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চাই, আমরা জনগণের হাতে ক্ষমতা দেখতে চাই। এখন আমাদের এজেন্ডা খুবই স্পষ্ট, এখানের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই আমাদের। আজকে উনি বললেন প্রেস সচিবের কথা, অথচ এই প্রেস সচিব কিন্তু একসময় নাহিদ ইসলামকে বলেছিলেন যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী, তখন ওনাদের খুব ভালো লেগেছে। কিন্তু প্রেস সচিব যখন বলছেন যে নির্বাচন হবে, তখন ওনাদের খারাপ লাগছে। এজন্য আমার মনে হয় যে এনসিপির উচিত হচ্ছে তাদের যে ম্যানিফেস্টো তৈরি করে জনগণের কাছে যাওয়া। জনগণ যদি ওনাদের ম্যানিফেস্টোর সাথে একমত হয়, সারা বাংলাদেশের জনগণ ওনাদেরকে ভোট দিক না। আমরা তো বাধা দিতে যাচ্ছি না, আমরা তো বলছি না যে আমরা পেছনের দরজা দিয়ে যাব, নির্বাচনের মাধ্যমেই যাব। আপনি জানেন যে এই যে ডিবেট ফর ডেমোক্রেসি, কিরণ ভাই আপনার একটা প্রোগ্রাম দেখলাম, ওখানে বোধহয় আমাদের ডিপার্টমেন্টের সাবেক শিক্ষক বদরুল আলম মজুমদার স্যার কিন্তু একটা কথা বলেছেন যে এবার মানুষ অপেক্ষায় আছে লাইন ধরে কি করে ভোট দিবে। এই গ্রামের মানুষের ফিলিংসগুলো বুঝতে হবে। আমাদের এই 12 জন উপদেষ্টা, ফরেন উপদেষ্টা, কিংবা এই 18 জন এনসিপি নিয়ে কিন্তু দেশ নয় কিরণ ভাই। আমি কৃষক দলের রাজনীতি করি এবং গ্রামের আমি একটা উপজেলা বিএনপির সভাপতি। ওয়ার্ডে ওয়ার্ডে আমার কথা বলতে হয়, গ্রামে গ্রামে কথা বলতে হয়। মানুষের ফিলিংস হচ্ছে মানুষ এখন ভোট দিতে চায়, উন্মুখ হয়ে আছে। 17 বছর থেকে মানুষ ভোট দেয়নি, গেলে বলে কারে বা, আমাদের লোকাল ভাষায় বলে কারে বা মুই কি ভোট দেওয়া পার মো এবার। দ্যাটস দ্য ফিলিং। তারা চায় তাদের নির্বাচিত প্রতিনিধি আসুক। আরেকটা কথা উনি বলেছেন যে আমরা ডে 1 থেকে নির্বাচনের কথা বলছি। আমরা ডে 1 থেকে ক্ষমতার কথা বলছি না। আমরা শুধু 5ই আগস্টের পর নির্বাচনের কথা বলিনি কিরণ ভাই, আমরা 2008-এর পর থেকে নির্বাচনের কথা বলছি। এইটাই আমাদের মূল দাবি, কিন্তু কাজে আমাদের এর প্রকাশ্য দাবি। ওনার সর্বশেষ যে জিনিসটা দেখুন, উনি আজকে বলছেন ওনারা সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান কিরণ ভাই, আমাদের রক্তে কিন্তু মুক্তিযুদ্ধ আছে। আমরা দেশটা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধ। আমি আমার জন্মের পর আমার বাবাকে আমি 6 মাস দেখতে পারিনি। আমরা সেই প্রজন্ম কিন্তু কিরণ ভাই। আজকে যারা সংবিধান ছুঁড়ে ফেলতে বলেন তাদেরকে বলি, আমার মনে হয় একটু রাজনীতি পড়ুন, একটু ইতিহাস পড়ুন, একটু বাংলাদেশের জন্মটা পড়ুন। আপনি যদি বলেন যে আপনার জন্মই আজন্ম পাপ, তাহলে বলতে হবে যে আপনার নিজেকে আপনি অস্বীকার করেন না। নিজেকে অস্বীকার করলে আর পৃথিবীতে বলবার কিছু থাকে না, পরিচয় বলে কিছু থাকবে না কিরণ ভাই। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলছেন, আবার গতকালকে দেখলাম এনসিপির মানুষরা ডিজিএফআইয়ের কি ইট ছুঁড়ে ফেলবেন, আবার বলছেন সেনাবাহিনী। তার মানে কিছুদিন পর বলবেন সেনাবাহিনীরও প্রয়োজন নাই। তাহলে এই দেশটা কি হবে? এই দেশটা কি মৌলবাদদের আখড়া হবে? এই দেশটা কি সেই অন্যদের খেলার পাত্র হবে? বাংলাদেশ কি গরিবের ভাবি হবে? কতদিন আর এভাবে? আমরা কি বলছি? আমরা বলছি না যে 100% ঠিক আছে, আমরা বলছি না যে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। আমরা বলছি যদি নির্বাচিত সরকার প্রত্যেক 5 বছর পর পর আসে, জনগণের কাছে যদি মানুষ যে ভোট চায় যে আমাকে ভোট দাও, জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে।
এর মাধ্যমে আমরা মনে করছি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে একটা সময় আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। আর এভাবেই কিন্তু একটা দেশ গড়ে ওঠে কিরণ ভাই। এখন বিপ্লবের কথা যদি বলেন, দেখেন এখন কিন্তু ফরাসি বিপ্লবের যুগ নাই, এখন কিন্তু আপনার কৃষি বিপ্লবের সময়। এনসিপি যদি বলতেন যে আমরা কৃষকের জন্য এই কাজগুলো করব, এদেশের 90% মানুষ কৃষক কিরণ ভাই। যদি এনসিপি বলতেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, গ্রামের একটা গরিব মানুষ কিন্তু উপজেলায় পরিষদে যেয়ে কিন্তু স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। আমাদের শিক্ষার যে অবস্থা, প্রাইমারি স্কুলের আয়া থেকে শুরু করে শিক্ষা অধিদপ্তর পর্যন্ত 100% করাপ্টেড কিরণ ভাই, ইটস নট 99% করাপ্টেড। করছে না তো কৃষি বিপ্লবের কথা বলি, তো এগুলো দিক না জনগণের সামনে, লেট দেম কাম আপ। আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলতে দেখিনি। তারা ঘুরে ফিরে একটাই কথা, সংবিধান ছুঁড়ে ফেলবে, তারা সংবিধান ছুঁড়ে ফেলবে, তারা সেনাবাহিনীকে রাখবে না। তাহলে তার কাকে আমন্ত্রণ জানাবে? তারা কি কোনো নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবে? নতুন বন্দোবস্ত কিন্তু আমরা দেখেছি কিরণ ভাই, এই গরমের সময়ও হাঁসের মাংস খাওয়া লাগছে এখন। নতুন বন্দোবস্ত কিন্তু আমরা দেখছি, গাড়ির গ্লাস নামায় বলে যে ভাই জানে কি না। নতুন বন্দোবস্ত তো আমরা অনেক জায়গায় দেখেছি। এখন বলতে পারেন, আমার সহ আলোচক একটা কথা বলতে পারেন যে তাহলে কি নির্বাচনই মুখ্য, বিচারের রোডম্যাপের কি হবে? আরে ভাই, বিচার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। আপনি 11 মাস না 12 মাস না, এখন 13তম মাস চলতেছে। আপনি ইন্টেরিয়র গভর্নমেন্টকে আমরা তো সময় দিয়েছি, আর কতদিন? আপনারা আর কি কি করবেন? এত দিন ধরে এতগুলা রাজনৈতিক পার্টিকে নিয়ে এখন উনি বলছেন যে একটা প্রধান দলের সাথে মিটিং করে জয়েন্ট স্টেটমেন্ট দিলেন। আমরা যদি বলি একটা অনিবন্ধিত দলকে ডেকেছে প্রধান উপদেষ্টা, ওনার সম্মানে আমরা ওখানে গিয়েছি, নাহলে তো বিএনপির ওখানে যে আলোচনা করবার প্রয়োজন নাই এনসিপির সাথে। আমরা তো মেনে নিচ্ছি, আমরা তো বারবার ছাড় দিচ্ছি, আমরা দেশের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত আমরা দূরত্ব কমানোর কথা কিন্তু কোনো আভাস পাচ্ছি না। দূরত্ব কমানোর কথা দেখুন, দূরত্ব কমবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আপনি দেখেন, রাজনীতি কে কখন কোন দিকে যায়, 86-তে আওয়ামী লীগের সাথে জামাত ছিল, 88-তে আওয়ামী লীগের সাথে জামাত ছিল, 90-এ বিএনপির সাথে জামাত আসলো। কাজে রাজনীতির ম্যারপ্যাচে কোথায় যাবে, আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের ডেডলাইন যত ঘনিয়ে আসবে, দূরত্বগুলা আলটিমেটলি অনেক কমে আসবে। কিছু দূরত্ব থাকবে, বেসিক দূরত্ব থাকবে, সে থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয়েছে যে নির্বাচনের রোডম্যাপই একমাত্র সমাধান, এবং সেটাই আমাদেরকে অনেক কাছে নিয়ে আসতে পারে। জি, মিস্টার মাহবুবুল আলম শুনছিলেন, এবং আমি জানবার চেষ্টা করছিলাম সেই প্রশ্নের উত্তরের শেষের দিকে সামান্যটা বলল। আসলে দেশের মানুষ যারা মনে করেন ফ্রন্টলাইনাররা যারা ছিলেন, তা তো বটেই, আমাদের ছাত্ররা ফ্রন্টলাইনার ছিলেন, ড্রাইভিং সিটে যে কথাটা বললেন, এবং সেই সময়কার কথা তো আমাদের নিশ্চয়ই মনে আছে যখন নাহিদ ইসলাম সাহেবকে তুলে নিয়ে যাওয়া হলো, এবং অন্য অন্য আরও 5 জনকে, মোট 6 জনকে ডিবি অফিসে যখন আটক করা হলো হাসপাতাল থেকে, না সেই দুঃখবোধের কথা তো জাতি অস্বীকার করা কোনোদিনই ঠিক হবে না। এবং ড্রাইভিং সিটে তারা সামনে ছিল, পরবর্তীতে পিছন দিক থেকে রাজনৈতিক দলগুলো ছিল, সাধারণ মানুষ ছিল, মা ছিল, বাবা ছিল, বোন ছিল, নিজের সন্তানকেও কিন্তু সে আন্দোলনের মধ্যে ঠেলে দিয়েছে, এরকম ঘটনা আছে। এখন আমি যেটা বলছিলাম যে আসলে এই যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো যদি এরকমভাবে অবস্থান তৈরি হয়, তাহলে তো ফ্যাসিবাদ আবার একটা নতুন শক্তি নিয়ে আসতে পারে। যদি নিজেদের মধ্যে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন, যারা জেল জুলুম খেটেছেন, আপনারা যারা এখানে অন্তর্ভুক্ত ছিলেন, আপনাদের সহযোদ্ধারা, তারা তো এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসার প্রয়োজনীয়তাকে আপনি কীভাবে দেখেন? একটা বিষয় হচ্ছে, আমরা বলি এবং আমরা বিশ্বাস করি ঐক্যের বিকল্প নেই, কিন্তু এটা ম্যাক্রো লেভেলে যেমন সত্য, মাইক্রো লেভেলে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে দ্বিমত থাকবে, দ্বিমত হবে। সেখানে আলাপ আলোচনার মধ্যে আমরা আবার সেটাকে নেগোশিয়েট করে নিব, মিটিগেট করে নিব, সেটাই আসলে সৌন্দর্যের জায়গা। কিন্তু কিছু পয়েন্টে আমরা একদম বিনা আলোচনায় একদম পুরো কোনো উইদাউট কোশ্চেন মেনে নিব, এমনটাও প্রত্যাশা করা ঠিক হবে না। তো এইটা আমরা প্রথম থেকেই দেখছি যে হচ্ছে মাইক্রো লেভেলে বিভিন্ন পয়েন্টে যেখানে আলাপ আলোচনা চলছে, সেগুলো অনেক অনৈক্য বা এটাতে ডিভাইডেশন তৈরি করা হচ্ছে, এরকম একটা পারসেপশন তৈরি করা হচ্ছে। এটাও কিন্তু ফ্যাসিবাদকে সার্ভ করে। কিন্তু এসেন্সের জায়গায় আমরা কিন্তু একটা জায়গায়, যে ঐক্যের কোনো বিকল্প নেই। এখন যদি আমি আসি যে ভাইয়ের বিভিন্ন বিষয়, ভাই বিভিন্ন
জায়গায় আমাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন যে তানবীরের যে বিষয়টা সেটা যদি প্রমাণিত হয়ে যায় আমরা খুবই খুশি হব। তানবীরের বয়স 28 বছর, কিন্তু আমরা তো সেটা দেখেছি যে এবিএম আব্দুল সত্তার, খালেদা জিয়ার সচিব, একান্ত সচিব, উনি প্রশাসনকে নিয়ে কি কি করছেন এটা জনগণ জানে। আনপ্রেসিডেন্টেড ওয়েতে যারা কর্মরত রয়েছে সে সকল প্রশাসনিক কর্মকর্তারাও সরকারের বিরুদ্ধে অনশনে গিয়েছেন, সরকারকে হুমকি দিয়েছেন সরকার ফেলে দিবেন, সরকারকে অচল করে দিবেন। তার নেতৃত্বে ছিলেন এবিএম আব্দুল সত্তার। আমরা শুনি যে সোকল্ড হাওয়া ভবন অথবা যাই বলুক না কেন সেটার যারা কুশীলব ছিলেন অথবা সেই চক্রই এখন পুলিশ চালাচ্ছেন, আমি নাম স্পষ্ট বলবো না, ব্যক্তিগত জায়গায় আমরা যেতে চাই না, দোষারোপ রাজনীতিও আমরা করতে চাই না, কিন্তু এটাই বাস্তব। পুলিশ আজকে অসহযোগিতা করছে কেন? আইন শৃঙ্খলার তো অবনতি কেন? ওনারা প্রশ্ন করবেন যে ক্ষমতায় তো আপনারা, এটা তো আপনাদেরই প্রশ্ন করার কথা। কিন্তু আমরা এটাই বলছি, ক্ষমতায় আমরা থাকলেও প্রতিষ্ঠানগুলোর যে সংস্কার হয়নি, প্রতিষ্ঠানগুলোকে যে দলীয়করণ করা হয়েছে তারই ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। আজকে সবগুলো পুলিশ স্টেশনে কারা ওসির দায়িত্ব পালন করছেন ছাত্রদল থেকে, ছাত্রদলের যারা ক্যাডার ছিলেন যোগ্যতার ভিত্তিতে এসেছেন, সেখানে আমি প্রশ্ন করব না, যারা ছিলেন 2001 থেকে 5 পর্যন্ত যারা সরকার পুলিশে ঢুকেছেন, গত 15 বছর যারা ডিপ্রাইভড হয়ে সিআইডিতে বসেছিলেন, এসবিতে বসেছিলেন, বিভিন্ন জায়গায় বসেছিলেন, তারাই আজকে বিভিন্ন স্টেশনে ওসির দায়িত্ব পালন করছেন। এখন আপনি প্রশ্ন করবেন ক্ষমতায় তো অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপির তাতে দোষ কোথায়? বিএনপির দোষ হচ্ছে এখানেই, কারণ তারা এই সংস্কারের প্রশ্নগুলোতে এড়িয়ে যাচ্ছে। আমরা যে বলছি যে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে, আওয়ামী লীগ চলে গেছে এবং বিএনপির লোকেরা এসে সেখানে সেই দলীয়করণ দলবাজি করছে, দলীয় পারপাসকেই সার্ভ করছে। সুতরাং এখানেই তো চেঞ্জটা করতে হবে। এখানে চেঞ্জ না করলে, ভাই যে বললেন যে 96-তে এসে শুধু কেবল ডিসিকে এরকম করে দিয়েছে, 96-তে যে অবস্থা ছিল, যে অবস্থা তৈরি হয়েছে, 91-তে 90-এর সেই স্বৈরাচার বিরোধী লড়াইয়ের পরে 91-তে খালেদা জিয়া ক্ষমতা আসলেন, তিনি 5 বছর ক্ষমতা চালালেন। 96-তে এসে আবারও কেন একটা বিতর্কিত নির্বাচন হতে হলো? 15 দিনের মাথায় কেন আবার নেমে যেতে হলো? একটা তো সলভ হয়ে গেছে। 90-তে তো একটা বিষয় সমাধান হয়ে একটা ইলেকশন হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসলেন। 96-তে আবার এটা কেন সম্ভব? কেন 2006 সালে 28 অক্টোবর ঘটতে হলো? আমি একটা ছোট্ট আপনার সাথে 96-এর পরে 91-তে এসে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে আবার ক্ষমতায় আসলো বিএনপি, কিন্তু 6 অক্টোবর কেন হতে হলো? আমি একটা ছোট্ট বিষয় আপনাদের শেয়ার করি, যেটি প্রফেসর ডক্টর ইউনূস যখন তার দায়িত্বভার গ্রহণ করেন, আমি ক্ষমতা বলতে খুব পছন্দ করি না, কারণ তিনি সজ্জন ব্যক্তি, তিনি ক্ষমতার জন্য লোভী হবার কথা নয়। তিনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন তিনি তো বলেছিলেন এই ছাত্ররাই আপনাদের কথাই বলেছিলেন যে তাদের কারণেই তারাই আপনাকে এখানে নিয়ে এসেছেন, ড্রাইভিং সিটে নিয়ে এসেছেন, আপনারাই ফোন করে তাকে নিয়ে এসেছিলেন। এখন আপনারা এসে এই প্রফেসর ডক্টর ইউনূসের নানা রকমভাবে কথা বলছেন, তিনি কেন বিএনপির সাথে বৈঠক করেছেন, তিনি কেন নির্বাচনের কথা বলছেন, তিনি কেন এটা বলছেন। দেখুন, একটা বিষয় এখানে কিন্তু খুব স্পষ্ট করে নির্বাচন নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। নির্বাচন আমরা বলেছি আগামী 90 দিনের মধ্যে যদি নির্বাচন হয় আমরা ফ্রি। না, তো নির্বাচনের প্রশ্ন হলো তো নির্বাচনে। ভাই আমাকে একটা কথা বললেন যে শফিক সাহেব যখন নির্বাচনের কথা বলেন কেন আমাদের খারাপ লাগে? আমাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, নির্বাচন নিয়ে আমাদের খারাপ লাগার কোনো বিষয় নেই। জাতীয় নির্বাচনের কথা বলছেন? হ্যাঁ, জাতীয় নির্বাচন হোক, কিন্তু ফর্মটা কি হবে? সেটা কি সনাতন ধর্মী নির্বাচন হবে নাকি হচ্ছে গণপরিষদ হবে? সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা বলছি গণপরিষদ হতে হবে। তো যেখানে ছিলাম যে 2006 সালে 28 অক্টোবর কেন হতে হলো, একটা প্রশ্ন। তারপর দীর্ঘ 15 বছরের যে লড়াইয়ে, সেই লড়াইয়ে বিএনপি কেন বারবার পিছু হটতে হলো? কাদের সেখানে ভুল ছিল? খালেদা জিয়াকে আমরা স্লোগান দিয়েছি, আমার নেত্রী আমার মা, জেলে থাকতে দিব না, তাকে স্লোগান দিয়ে দিয়ে কাশিম ঢাকার পুরাতন জেলে রেখে আসা হলো, নাজিমউদ্দিন রোডে রেখে আসা হলো, স্লোগান দিয়ে দিয়ে যে আমার নেত্রী আমার মা, জেলে থাকতে দিব না। কিন্তু তাকে তো 8 বছর জেলে থাকতে হয়েছে। হোয়াট ডিড ইউ ডু? না, এটা কারো ভুল নাকি না ফ্যাসিজমের অতি অত্যাচারের কারণে? অতি অত্যাচার একভাবে ছিল, এটা কোনো ওয়ান ওয়েতে ছিল না। অতি অত্যাচার অবশ্যই ছিল, ফ্যাসিবাদের সেই করাল থাবা ছিল, অবশ্যই অপশাসন ছিল, এটা আমরা অস্বীকার করব না। সেখানে লড়ে যেতে হয়েছে, কিন্তু বিএনপি নেতাদের মধ্যে কম্প্রোমাইজই তো ছিল। কোথায় কম্প্রোমাইজ ছিল? অবশ্যই কম্প্রোমাইজ ছিল। প্রোগ্রাম ডেকে আগের রাত্রে কিছু নেতাবিন্দু স্বেচ্ছায় জেলে চলে যাওয়া, এটা ছিল তো।
এটি 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 বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়া জেলে ছিলেন, ছাত্রদল জীবন দিয়েছে, যুবদল জীবন দিয়েছে, স্বেচ্ছাসেবক দল জীবন দিয়েছে, কৃষক দল জীবন দিয়েছে। কারা জীবন দিয়েছে? সাধারণ যারা কর্মী ছিল তারা জীবন দিয়েছে। নেতাদের তো অবস্থা ঠিকই ছিল, সেমই ছিল। তাদের কম্প্রোমাইজে, তাদের দিক নির্দেশনার অভাবে, তাদের নেতৃত্বের দুর্বলতার কারণেই জনগণ 17 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ছিল। অথচ বারবার জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে, বিএনপির ডাকে রাস্তায় নেমে এসেছে। এখন আজকে এসে কয়েকদিন আগে রিসেন্ট যে সার্ভে হয়েছে, ব্র্যাক একটা সার্ভে করেছে, সেখানে আপনি দেখেন বিএনপিকে ভোট দেবে মাত্র 12% লোক। সেই সার্ভে নানা রকম এখানে মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু ওটা তো একটা সার্ভে। আপনি আরেকটা সার্ভে করে আসতে পারেন, এটার অল্টারনেটিভ। বিএনপিকে 12% লোক ভোট দিবে। বিএনপি তো 35%-এর মতো জনপ্রিয়তা। দীর্ঘ আন্দোলন সংগ্রামে তাদের তো এই জনপ্রিয়তা 45% গিয়ে থাকার, মানে 45% গিয়ে। এনসিপি জনপ্রিয়তা কতটুকু? এনসিপির নতুন দল, সেখানে এই সার্ভেতে তারা 2% 2.5% ভোট পাবে। আমি বিএনপির সাথে এনসিপিকে তুলনা করতে যাব না। বিএনপি 40-45 বছরের পথ চলার একটি দল। তাদের সংগ্রাম ঐতিহ্য, বিভিন্ন সংগ্রামের ঐতিহ্য রয়েছে, তাদের ধারাবাহিকতা আছে। আমরা মাত্র শুরু করেছি। তো সেই জায়গায় আমি এনসিপিকে বিএনপির সাথে তুলনা করতে যাব না। কিন্তু তারা যে গ্লোরিকে আজকে দাবি করছে, তারা যে প্রায়োরিটির কথা, তারা যে আজকে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল, সেটা তো তারা করছে না। অ্যাট দ্য সেম টাইম এখানে আপনি একটা দাবি করছেন যে এটার জন্য আপনি হকদার, অথবা আজকে যে অবস্থান, সেই অবস্থানে আপনি আপার হ্যান্ডে থাকারই কথা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার তো দায়িত্বশীল হওয়ার কথা ছিল। সে দায়িত্বশীল আচরণ আপনি কতটুকু করতে পারছেন? লোকজন যদি দেখে যে আপনার মধ্যে আপনি যে অভিভাবক সুলভ আচরণ করার কথা ছিল, সেটা না করে বরং আপনি ক্ষমতা কেন্দ্রিক হয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করছেন, সমস্ত অ্যাপারেটাস, সমস্ত বল, শক্তি, টাকা, অর্থ সবকিছু আপনি ব্যবহার করছেন। অভিভাবককে যদি কোনোভাবে যারা অভিভাবক যাদেরকে স্নেহ করতে চায়, স্নেহ যদি নিতে না চায়, তখন কি হতে পারে? একটা বিষয় হচ্ছে আপনি স্নেহ করার ধরনটা দেখতে হবে। ঠিক আছে, কারণ স্নেহ মানে একটা বিষয় হচ্ছে অভিভাবক ভালোবাসুক, স্নেহ করুক, এটা সবাই তো চায়। আমরা অভিভাবক বলতে এখানে আপনি যদি এখন এটাকে মিন করেন যে এনসিপির বিএনপি অভিভাবক, সেটা আমি অভিভাবক না, আমি বলছি যে দেশের অভিভাবকের দায়িত্বে যদি থাকতে চায়, অ্যাপারেন্টলি বিএনপি হওয়ার কথা, কারণ বিএনপি সবচেয়ে বড় দল বর্তমান সময়ে। সেই জায়গায় বিএনপিকে আরো বেশি ওপেন হতে হবে, আরো বেশি উদার হতে হবে। লোকজনের মধ্যে যে পারসেপশন তৈরি হয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত করাই, ক্ষমতায় আরোহণ করাই, লুটপাটের আরেকটি সেই মহোৎসব পরিণত করাই। আপনি বলছেন বিএনপি ক্ষমতা থাকার কথা, মানে এবং সে কারণের জন্য তাদেরকে আরো বেশি উদার হওয়া দরকার এবং উদারতার মানসিকতা নিয়ে তাদেরকে এগিয়ে আসা দরকার, আপনি সেটা ভাবছেন? নিশ্চয়ই বিএনপি নেতারা সেটা শুনতে পাচ্ছেন। এখানে একজন কৃষক দলের নেতা রয়েছেন। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবার একটা বিরতি নিতে চাচ্ছি। আমরা কিন্তু ঐক্যের কথা বলছি, আমরা আমাদের আয়োজনের মধ্যে দিয়ে আমাদের দূরত্ব কমিয়ে আনবার কথা বলছি। আমাদের দুই আলোচকই এখনো পর্যন্ত সেই দূরত্ব কমিয়ে আনবার জায়গায় তারা মনস্থির করেছে, কিন্তু এখনো মুখ খুলছেন না। আমরা আশা করব বিরতির পর দুই পক্ষ এসেই আমাদেরকে দূরত্ব কমিয়ে এনে বাংলাদেশের গণতন্ত্রের ধারায় ফিরিয়ে আনবার যে অভিপ্রায় এখন তৈরি হচ্ছে, সেই ব্যাপার দিকে যাবেন। প্রিয় দর্শক, আমরা আবারও কিছুক্ষণ পরেই ফিরে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিতার্কিক ফজলুল হুদা বাবুল, সাবেক বিতার্কিক, জাতীয় নাগরিক পার্টি সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব মাহুল, তারা দুজনেই থাকবেন শেষ বিরতির পর। ইস্পানী মির্জাপুর শুভরাত্রির নির্বাচনের রোডম্যাপের আলোচনা করতে গিয়ে আমি শেষ পর্বের আলোচনায় ঐক্য, ভালোবাসা, স্নিগ্ধতা, মুগ্ধতা, অভিভাবকত্ব, স্নেহ সবকিছুকে আমি প্রত্যাশা করছি। আমরা দূরত্ব কমানোর কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলুল হুদা বাবুল, রয়েছেন আরেকজন খুবই আমাদের বিজ্ঞ আলোচক, জাতীয় নাগরিক পার্টির এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব মাহুল আলম রয়েছেন আমাদের সাথে। আমি বাবুল, আমরা ভাই একটু যদি এই আলোচনাটায় আসি, আমরা একটুখানি ঐক্যের দিকে যাওয়া যায় কিনা। এখন তো যে অবস্থা, আমরা তো আওয়ামী লীগ তো দেখতে পাচ্ছি কলকাতায় অফিস খুলে বসেছে এবং তারা নানা রকম ভিডিও মেসেজ দিচ্ছে, আবার 32 নম্বরের নানা রকম তাদের কার্যক্রম শুরু হয়েছে, করতে চাচ্ছে। তো সে অবস্থায় দূরত্ব কমিয়ে এনে আমরা একটা নির্বাচনমুখী হোক, জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের করণীয় দিক নির্দেশনায় কি করা যেতে পারে? জি, ধন্যবাদ কিরণ ভাই। একটা সুন্দর সমাধানের কথা আপনি বলছিলেন। সমাধান কিন্তু আছে। আমরা কিন্তু এক ক্ষেত্রে সবাই ঐক্য, আমরা সবাই ফ্যাসিস্ট হাসিনারিজমের, আমরা এই রেজিমের যে কি বলবো, এটা দৈত্যপনা আমরা দেখেছি, এটার বিরুদ্ধে আমরা কিন্তু সবাই।
এবং আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে, তারা বিভিন্ন অনলাইনে অফলাইনে হুমকি দিচ্ছে, তারা নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ করছে, এটা তো স্বাভাবিক। মানুষ ওই যে বলে না, সমুদ্রের মধ্যে মানুষ যখন ডুবে যায় তখন ডুবন্ত মানুষও কিন্তু খড়কুটা বেঁচে থাকতে চায়। তো আওয়ামী লীগের এরা আমি মনে করি শেষ হয়ে গেছে, অন্তত হাসিনাপন্থী আওয়ামী লীগদের। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্র আমরা বিশ্বাস করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই বহুদলীয় গণতন্ত্র। কাজেই গণতন্ত্রে যত মানুষ আসবে আমরা নিজেদেরকে ততটাই শানিত করবার সুযোগ পাবো এবং জনগণ বেশি উপকৃত হবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে নাগরিক পার্টিকেও আমরা সবসময় সাধুবাদই জানাই এবং আমি আশা করি আমার সহ আলোচক অনেক বিষয় তুলে নিয়ে আসছেন। আমি এখানে ঝগড়া করবার জন্য আসিনি, তবে কিছু কথা কিন্তু আমার বলতেই হবে। উনি এত কথা বললেন, ম্যাডামের পার্সোনাল সেক্রেটারি আব্দুল সাত্তার স্যারের কথা বললেন উনি। দেখুন, উনি একজন রিটায়ার্ড সচিব ছিলেন, উনি কিন্তু বললেন 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ তার কাছে আছে। তো আমার কথা হচ্ছে মানে সাধারণ চোখে, মানে খোলা চোখে আমরা বলি এলজিআরডি মিনিস্ট্রিতে সবচেয়ে বেশি পয়সা করি খরচ বরচ হয়। তো আমরা তো ভাই তার বাপেরও লাইসেন্স দেখলাম, তার পার্সোনাল সেক্রেটারিরও আমরা শত শত কোটি টাকার আমরা দুর্নীতি দেখলাম, আমরা তার হাঁসের মাংস খাওয়াও দেখলাম, তার কিন্তু আমরা ওয়েস্টিনে খাবারও কথা বললাম। আমি কিন্তু কর্পোরেট জব করেছি ভাই, ট্যাক্স পেইড, অনেক টাকা ট্যাক্স দিতাম সরকারকে, উপদেষ্টার বেতনের চেয়ে বেশি ট্যাক্সই দিতাম আমি। তো আমি কিন্তু ওয়েস্টিনে খাওয়ার সাহস করতে পারি না কিরণ ভাই। তো তার ওয়েস্টিনে খাবারের বিল থেকে আসে, এত কিছুর পরও কিন্তু এনসিপি একটিবারও বলেনি। রেটরিক্স কিনা আপনার কাছে মনে হয় কিনা যে এগুলি এক ধরনের মানে সত্য মিলিয়ে একটু বেশি বাড়িয়ে বয়ান কিনা? বয়স কম হলে অনেক সমস্যা হয়, যেটা আমার সহ আলোচক স্বীকার করেছেন। নিশ্চয়ই এখনকার ফজলে হুদা আর 20 বছর আগের ফজলে হুদা এক নয়, এটা খুবই স্বাভাবিক। কিছু অনলাইনে দেখলাম ওনার মিন্টু রোডের বাড়ির সামনে সত্য মিথ্যা একটা মেন স্ট্রিমে আসেনি, অনলাইন একটা নাগরিক টিভিতে দেখলাম আমি অনলাইনে, যে ওই বাসার সামনে একটা বন্ধুদের নিয়ে হইচই আড্ডার রাত, পুরো রাত ভরে। এটা এখনো আমি এটা ফ্যাক্ট চেকিং করিনি, তো আমি ধরেই নিলাম এটা করছে, মজা করছে, করতে পারে তারা এইসব জিনিস। কিন্তু যখন ওই যে তার এপিএস সম্পর্কে যখন দুর্নীতির কথা আসে, সেটা কিন্তু সেটার বিরুদ্ধে কিন্তু এনসিপি একটি কথাও বলেনি। উনি তো ডিফেন্স লাইনে, তার পক্ষে ডিফেন্স নিয়েছে না, ডিফেন্স নেয়নি। কিন্তু উনি যখন বললেন সাত্তার সাহেবের কথা, সেক্ষেত্রে আমি বললাম যে দেখুন, উনি তো বলছেনই যে দুর্নীতি কার কার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু এটার নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা আমরা দেখছি না। ওসির কথা বলেছেন, আরিফ ভাই আপনারা তো আন্দোলনই করলেন কোটা বিরোধী, তো আপনারা তো বিসিএস পরীক্ষা দেওয়ার কথা, কিংবা ওসি ডিসি বা এসপি হওয়ার কথা, আপনারা ওগুলাতে না যে রাজনীতিতে আসছেন, সাধুবাদ। কোটা বিরোধী উপরে তো এক দফায় গেল কিন্তু সরকার পতন। ভাই এখানে কিন্তু একটা বিষয়, যে আওয়ামী লীগ পতনের পূর্বের আমরা কিন্তু একটা জিনিস নিয়েই বলেছিলাম, ফ্যাসিস্ট হাসিনার পতন হোক, আমরা একমত হব। তো আমরা কিন্তু এখন যদি দেশকে একটা রাইট ট্র্যাকে নিতে চাই, নির্বাচন ছাড়া অন্য কোনো পন্থা ওনারা দিক, যদি জনগণ অ্যাকসেপ্ট করে সেই পন্থা, আমরা সাধুবাদ জানাবো। বিএনপি সবসময় গণতান্ত্রিক মানসিকতা নিয়েই কাজ করতে চায়। উনি আরেকটা কথা বললেন যে 15ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলেছিলেন 96-এর, ওনারা যে সংস্কারের কথা বলছেন না, দেখুন বাংলাদেশের কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে বাকশাল ইয়ে করে বহুদলীয় গণতন্ত্র কিন্তু একটা সংস্কার, এটা শহীদ জিয়ার হাত ধরে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মের এটি কিন্তু একটা সংস্কার, এটা ম্যাডাম খালেদা জিয়ার হাত ধরে এসেছে। আমাদের 31 দফা, আমাদের যারা যুগপৎ আন্দোলন করেছি আমরা, তার শেষ করতে হবে জি, তাদেরকে নিয়ে আমরা যেটা দিয়েছি 31 দফা, সেখানে কিন্তু আমরা সর্বপ্রথম বলেছিলাম যে আমরা উচ্চকক্ষ চাই। কাজে এই যে জিনিসগুলা সংস্কার বলেন আর যেটাই বলেন, আমার মনে হয় বিএনপি এগুলার বাংলাদেশের পুরোধা। তারপর যে কথাটা উনি আরেকটা বলে, আমি একটা কথা বলতে চাই, যে ওসি বিএনপির ছাত্র দলের, আরে ভাই প্রোটোকল তো আপনাদের দেয়, আর্মিরা দেয়, ওসিরা দেয়, বিএনপিকে কিন্তু প্রোটোকল দেয় না সরকার, প্রোটোকল কিন্তু ওনাদেরকে দেন, ঠিক আছে।
লাস্ট যে কথাটা বলতে চাই আপনাদেরকে, শোনেন, আপনি বিএনপিকে অনেক উপদেশ দিয়েছেন, আমরা এই ফ্যাসিস্ট সময়ে কিন্তু ঠিক এরকমটাই শুনতাম, বিএনপিকে অনেক উপদেশ দিতেন যে ওনাদের পিছু হাঁটা ঠিক হয়নি, ওনাদেরকে তারেক রহমানকে বাদ দেওয়া দরকার, নির্বাচনে আসা উচিত ছিল। আরে ভাই, আপনারা কি করবেন এটা বলেন জনগণকে, আমার মনে হয় সেটাই ভালো হবে দেশের জন্য। ওকে ওকে, আমরা শেষ করতে আলোচনা মাহবুব শেষ করবেন আপনি। আচ্ছা, আমি আমরা ঐক্যের কথা শুনতে চাই আপনার আলোচনার মধ্যে। জি, আমি যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ সম্পর্কে যে অভিযোগ গুলো আনা হচ্ছে সেটা আমরা প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছি, এবং এটা উপদেষ্টা আসিফ নিজেও বলেন যে উপদেষ্টা যারা দুজন রয়েছেন ছাত্র উপদেষ্টা, যদিও তাদেরকে ছাত্র উপদেষ্টা বলা ঠিক না, তারা তো উপদেষ্টাই, ছাত্র উপদেষ্টা আবার কি, তো তারা আমাদেরকে সাথে সম্পর্কিত কেউ না, তারা এনসিপির কেউ না, তারা নিজেরাও স্বীকার করেন। ওনারা যে স্টেটমেন্ট দেয় আপনারা সেটাই বলেন, আপনারা যেটা বলেন ওনারা ওইটাই ফেসবুকে দেয়। তো ওনারা আমাদের সাথে কেউ না, ওরা যদি ওইখান থেকে সরকার থেকে পদত্যাগ করে এসে দলে অংশগ্রহণ করে, দলের পদ গ্রহণ করে অথবা দলের সাথে কাজ করে, তখন আমরা তাদের দায়িত্ব নিতে প্রস্তুত, সমস্যা নেই। কিন্তু এখন তাদের অভিযোগ, আমারও অভিযোগ, মানে আমারও জানতে চাওয়া যে আসলে বিষয়টা কি বা বিষয়গুলো কি হচ্ছে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে এবিএম আব্দুল সত্তার যেটা বললেন যে 8 জন উপদেষ্টার ব্যাপারে স্পষ্ট তাদের কাছে অভিযোগ রয়েছে, প্রকাশ করুন না কেন? জনগণ তো জানতে চায়, এত রক্তের উপর দিয়ে যারা উপদেষ্টা হলো তাদের যদি অভিযোগ, দুর্নীতির ব্যাপারে অভিযোগ থাকে, প্রমাণ থাকে, তাহলে প্রকাশ করুন। নাকি এটা আপনি নেগোসিয়েশনের জন্য, বিহাইন্ড দ্য সিন নেগোসিয়েশনের জন্য রেখে দিয়েছেন যে আপনার নামে এই অভিযোগ আছে, তাহলে উপদেষ্টা তো প্রকাশিত। কোনটা উপদেষ্টা? নগদের কাহিনী কি বলবেন? জি জি, শেষ করতে দিই আমরা। 8 জন উপদেষ্টা, তাহলে বাকিদের প্রমাণ করুন না, বাকিদের প্রকাশ করুন, লোকজন জানুক, জনগণ জানতে চায় যে তারা কারা। এদেরকে এরকম বারবার হুমকি দিবেন আর ভিতরে গিয়ে নেগোসিয়েশন করবেন, তাদের সাথে নেগোসিয়েশন করে নিজেদের অবস্থানে নিয়ে নেবেন, এটা তো জনগণের সাথে স্পষ্ট বেইমানি। বলুন যে কাদের ব্যাপারে কি অভিযোগ রয়েছে, জনগণও জানতে চায়। এত রক্তের উপর দিয়ে কারা ক্ষমতায় আসলো, তারা ক্ষমতায় এসে কিভাবে ক্ষমতাকে অপব্যবহার করছে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রটোকল আমরা নিচ্ছি না। এখন আপনারা মনে করেন যে যদি আমাদের উপর যে হামলাগুলো হয়েছে পদযাত্রায়, সেখানে আমাদেরকে মেরে ফেলা হতো তাহলেই ভালো হতো, তাহলেই তো লাটা চুকে যায়। যদি আমাদেরকে হত্যা করে ফেলা হয়, মেরে ফেলা যায়, তাহলেই তো আর সংস্কারের কথা আসে না, আর হচ্ছে বিচারের কথা আসে না, ডিরেক্ট নির্বাচন নিয়ে চলা যায়, সমস্যা নেই। প্রটোকল, এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে সবারই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সেই ক্ষেত্রেই আমাদেরকে নিয়ম মেনেই সুরক্ষা দেওয়া হয়েছে, আমরা কোনো বাড়তি প্রটোকল নিইনি। এখন মূল যে বিষয়টা, আমরা বারবার বলি আমরা নতুন রাজনীতি করতে চাই, দোষের ওপর রাজনীতি করতে চাই না, পিছন থেকে আমরা সামনে তাকাতে এবং সামনে আগাতে সবাইকে সাথে নিয়ে আমরা বেশি আগ্রহী। সেই জায়গা থেকে আমাদের একটা জায়গায় কনসেনসাস রয়েছে, যত মাইক্রো লেভেলে যতই দ্বিমুখ থাকুক না কেন, আলাপ আলোচনা থাকুক না কেন, ম্যাক্রো লেভেলে আমরা মনে করি যে আওয়ামী লীগকে কোনোভাবেই ফিরে আসতে দেওয়া যাবে না। সেটা যেই কোনো ফর্মে, সেটা যদি হয় কালচারাল ফর্মে, ফাইন্যান্সিয়াল ফর্মে, যে কোনো ফেস অফ লাইফে আমরা আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন হতে দিব না। যদি কেউ বিভিন্ন কায়দায় কানুনে সুবিধার জন্য অথবা কোনো সমীকরণ মিলাতে গিয়ে আওয়ামী লীগকে জায়গা করে দিতে চায়, সেটা হতে পারে রিফাইন্ড আওয়ামী লীগ, সেটা হতে পারে আবার নতুন একটা জাতীয় পার্টি, তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে রুখে দেবে। বাংলাদেশের জনগণ আগে থেকে অনেক বেশি সচেতন। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গিয়ে একটি নতুন জনপদ আমরা পেয়েছি, নতুন অবস্থা পেয়েছি, নতুন সময় পেয়েছি। এই নতুন সময়ে নতুন জনগণ তৈরি হয়েছে। এই নতুন জনগণ সেই পুরাতন রাজনীতিকে আর সাবস্ক্রাইব করবে না, তারা নতুন কিছু দেখতে চায়। হ্যাঁ, যদি ভাগ্য খারাপ হয় তাহলে হয়তো আমরা সেই পুরাতন রাজনীতিতে ফিরে যেতে পারি, সেটা আমাদের জন্য হবে চরম দুর্ভাগ্য, শহীদদের রক্তের সাথে হবে বেইমানি। কিন্তু আমরা আমাদের যতটুকু ক্যাপাসিটি রয়েছে তার সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব একটি ঐক্যবদ্ধ সুন্দর বাংলাদেশ গড়তে, যেখানে সবাই মিলে আমরা সুন্দর একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাইব এবং চেষ্টা করব। সেখানে আমরা কোনোভাবেই ফ্যাসিস্টদেরকে জায়গা করে দিতে দেব না, এবং আমরা এই বাংলাদেশকে কোনো ফরেন কান্ট্রি অথবা বিদেশি শক্তিরও খেলার মাঠ হতে দিব না। বিভিন্ন জায়গায় যতই নেগোসিয়েশন হোক না কেন, পর্দার আড়ালে যা কিছু ঘটুক না কেন, আমরা সচেতন রয়েছি, এনসিপি সচেতন রয়েছে, আমরা জনগণের কাছে যাচ্ছি। আমরা পদযাত্রার সারা বাংলাদেশের মানুষকে কানেক্ট করার চেষ্টা করেছি। পদযাত্রা শেষ করে এসে 3 তারিখে ঐতিহাসিক দিনে আমরা 24 দফা দিয়েছি, নতুন বাংলাদেশের আমরা ইশতেহার দিয়েছি। সেখানে ভাই যে বললেন
কৃষি বিপ্লবের কথা, মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা, নাগরিক অধিকারের কথা, নাগরিক সেবার কথা আমরা সেখানে দিয়েছি। 31 দফা আমরাও পড়েছি, 31 দফা নিয়ে আমরা জেনেছি। আপনারাও, আপনার কাছে অনুরোধ রইবে আপনিও 24 দফা পড়ে দেখেন, 24 দফাতে আমরা কি বলতে চাই সেটাও আপনি জানুন, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে উনি আমাকে বললেন যে বিএনপিকে আমরা হচ্ছে উপদেশ দিয়েছি। বিএনপিকে উপদেশ দিয়েছি, এটা আজকের উপদেশ না, আজকে হয়তো সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, প্ল্যাটফর্ম পেয়েছি, জন্য বলছি। কিন্তু একজন কর্মী হিসেবে আমি উপদেশ দিয়েছি। কর্মী হিসেবে আমার চাওয়া ছিল বিএনপি 2016 থেকে 2023 সাল পর্যন্ত ছাত্রদল করেছি। আমাদেরও গ্রাম ছিল, আমাদেরও ত্যাগ ছিল, আমাদেরও চেষ্টা ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা তো বিএনপির নেতৃত্ব মেনে নিয়েছি, কিন্তু আমরা হতাশ হয়েছি একটা পর্যায়ে। কেন হতাশ হয়েছে? কেন আমাদেরকে হতাশ হয়েছে? কেন হাজারো মানুষকে হতাশ হতে হয়েছে? কেন লক্ষ মানুষকে, জনগণকে রাস্তায় নেমে আবারও ফিরে যেতে হয়েছে? এটার তো প্রশ্নের উত্তর তো বিএনপিকে খুঁজতে হবে। আজকে ওনারা বললেন যে ইউনূস সাহেব বললেন আমরা তাদের নিয়োগকর্তা, তার নিয়োগকর্তা। কেন রিজভী সাহেব তো জেল থেকে বেরিয়ে এসে আমাদেরকে ধন্যবাদ দিলেন, ছাত্রদেরকে, কোমলমতি স্টুডেন্টকে ধন্যবাদ দিলেন। এটা তো তখনকার আবেগ ছিল। কিন্তু আমরা এখন বাস্তবতায় কি দেখছি? যে রক্ত আমাদের, কিন্তু ক্ষমতা আপনাদের, ক্ষমতা অন্যের। যেটা তখন আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ নেতৃত্ব, জিয়া পরিবার নিয়ে কোনো প্রশ্ন নেই। জিয়া পরিবার সবসময় স্যাক্রিফাইস করে গিয়েছে। শহীদ জিয়ার অবদানকে অস্বীকার করার, খাটো করার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার অবদানকে খাটো করার কোনো সুযোগ নেই। তারেক রহমান যেই লড়ছেন, তার এখনও অনেক কিছু প্রমাণ করার বাকি। তিনি এখনও রাষ্ট্র ক্ষমতায় আসেননি। তার রাষ্ট্র চিন্তা, সেটা কীভাবে ইমপ্লিমেন্টেশন করেন সেটা দেশের মানুষ দেখতে চাইবে। তাকে নিয়ে কোনো কনক্লুশনে এখনও পৌঁছা যাবে না, কারণ তার এখনও অনেক সময় বাকি। তিনি এখনও কোনো কিছু প্রমাণ করেননি। কিন্তু বাকি যারা রয়েছে তারা তো বারবার নিজেদেরকে প্রমাণ করেছেন এবং তারা ব্যর্থ হয়েছেন। বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে দুর্নীতিগ্রস্ত নয় এমন কোনো নেতাকে আপনি দেখাতে পারবেন? তাদের বিরুদ্ধে দলের অবস্থান কি? যারা কম্প্রোমাইজ করেছে ফ্যাসিবাদের সাথে, তাদের ব্যবসা বাণিজ্য ঠিক ছিল, অথচ রক্ত দিয়েছে ছাত্র দল, এখন স্বেচ্ছাসেবক দল, কৃষক দল। সেই কম্প্রোমাইজ করাকারী নেতৃবৃন্দের ব্যাপারে আপনার অবস্থান কোথায়? যাতে তো সেটাও দেখতে চাই। ঐক্যের দিকে একটু শুনতে চাই, যদি 30 সেকেন্ড বলেন আমরা একটু কি করতে পারি এখন এক শেষ মুহূর্তে। আমাদের হচ্ছে আমাদের ম্যাক্রো লেভেলে সামষ্টিকভাবে এই গোলটা যেটা হচ্ছে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। নিশ্চয়ই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে প্রশ্ন ক্ষমতা নিয়ে দ্বিতীয়বার আর প্রশ্ন হবে না। আমি গতবারও এসে বললাম যে বাংলাদেশের অনেকটুকু সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা ট্রান্সফার অফ পাওয়ারের প্রশ্নটা মীমাংসা করতে পারি। সেক্ষেত্রে ক্ষমতা 5 বছর আপনার কাছে ক্ষমতা থাকার পরে, আপনি 5 বছর রাষ্ট্র চালানোর পরে ক্ষমতার ট্রান্সফার হবে কিভাবে? লোকজনকে আবার একটি সুযোগ করে দিতে হবে, সেই জায়গায় আমাদেরকে থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সারা পৃথিবীতে আমরা যেখানে গণতন্ত্র, উন্নত গণতন্ত্র দেখতে পাই, সেটা যদি আপনি ইন্ডিয়ার কথা বলেন, আমেরিকার কথা, যেখানেই বলেন না কেন, সেখানে তাদের মূল শক্তি বা আধার হচ্ছে তাদের ইনস্টিটিউশন, শক্তিশালী ইনস্টিটিউশন। আমাদের শক্তিশালী ইনস্টিটিউশনগুলো গড়ে তুলতে হবে এবং সেটা হতে হবে সবার ঐক্যমত্যের ভিত্তিতে। সবার সহযোগিতা লাগবে, না হলে আমরা সেটা ফাংশনিং ইনস্টিটিউশন পাবো না। সেক্ষেত্রে আমরা একটি শক্তিশালী, সুন্দর, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করি। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ফজলুল হুদা বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিতার্কিক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুল আলম, যারা মাহবুল আলমের কাছ থেকে তার বক্তব্য। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, ঐক্যের বাংলাদেশ চাই, গণতন্ত্র, অধিক গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা সৌন্দর্যের বাংলাদেশ চাই, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে, নির্দ্বিধায় তার প্রত্যেকটি কাজ, তাদের ফেসিবাদ মুক্ত হয়ে তারা জেল জুলুম হত্যা থেকে ভয়মুক্ত হয়ে তারা তাদের জীবনযাপন করতে পারবে। সেই বাংলাদেশের অপেক্ষা থেকে আমরা আমাদের আজকের আয়োজন শেষ করছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রি যারা তখন আমাদের সাথে ছিলেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দুজন অতিথি জনাব ফজলুল হুদা বাবুল এবং মাহবুব আলম, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই আয়োজন শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।